সুপ্রিয় সুধী, শিল্প সাহিত্য প্রকাশনা বিষয়ক অনুষ্ঠান সৃজনে মননে, এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যুগ যুগ ধরে শুনে আসছি মানব কল্যাণের কথা। সে অনেক আগে চণ্ডীদাস বলছেন, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুলের কবিতায় আবার সেই বাণীটা নতুনভাবে আমরা শুনি, গাইহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আবার শেখ ফজলুল করিম তার কবিতায় বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই যে মানুষের জন্যে, কল্যাণের জন্যে যেভাবে আমরা গান করছি, কবিতা লিখছি, সাহিত্য রচিত হচ্ছে, এটা আরও আগামীতেও হবে, যুগ যুগ ধরে এই ধারা অব্যাহত থাকবে। আজকের এই পর্বে আমরা সম্প্রীতির জন্য সাহিত্য, এই বিষয়ে একটু আলোচনা করব। আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই বিশিষ্ট ব্যক্তি। প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। আছেন সঞ্জীব বড়ুয়া। সঞ্জীব বড়ুয়া একটা কলেজে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন, সম্প্রতি অবসরে গেছেন। তিনি একজন নাট্যজন, নাট্য অভিনেতা, নাট্যকার, তিনি প্রাবন্ধিক, তিনি আবৃত্তি শিল্পী, কবি এবং শিশু সাহিত্যিক। তার পাশে আছেন সৈয়দা ডালিয়া। সৈয়দা ডালিয়া একজন তরুণ কবি, আবৃত্তি শিল্পী এবং চিত্রশিল্পী। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঞ্জীবদা, যে কথাটা বলছি, আমাদের যে সাহিত্যের বিষয়টা, বিশেষত সম্প্রীতির জন্য সাহিত্য, আমরা যে সূচনায় বললাম, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করেন। আমরা যে লেখালেখি করছি, মানুষের কল্যাণের জন্য লিখছি, মানুষের মঙ্গলের জন্য লিখছি, সাম্প্রতিক সময়ে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে বিষয়গুলো, আমাদের লেখকদের যে একটা দায়িত্ব আছে এই বিষয়ে, যুগ যুগ ধরে লেখকরা এই দায়িত্ব পালন করে আসছে। এখন বর্তমানে আমাদের যে লেখকরা আছেন তারাও দায়িত্ব পালন করছেন। লেখকরা সবসময় এই বিষয়ে উচ্চকণ্ঠ। আপনি একটু বললেন সম্প্রীতির জন্য সাহিত্য বিষয়। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো চর্যাপদ, আমাদের আদি নিদর্শন বৌদ্ধ সহজিয়াদের রচনা। আবার আমরা যদি তারপরে আমরা মধ্যযুগের মধ্যে আসি, সেখানে আমরা বৈষ্ণবদের পদাবলী দেখতে পাচ্ছি। আবার মুসলিম ঐতিহ্যের অসাধারণ সাহিত্য আমরা দেখতে পাচ্ছি, যে গীতিকাগুলো আছে, যে আমাদের পুরনো যে পুঁথি সাহিত্য আছে, সেখানে মুসলিম অবদান অনবদ্য। তো আমাদের বাংলা সাহিত্যের সূচনা লগ্নে যেমন বৌদ্ধ সহজিয়া দিয়ে শুরু হয়ে মধ্যযুগে বৈষ্ণব এবং মুসলমান সাহিত্যের সম্মিলনে এটা অসাধারণ মানবিক ধারা গড়ে উঠেছে। এটা তো আমরা শুধু উত্তরসূরি হিসেবে এটা গ্রহণ করেছি। পরবর্তীকালে এই সম্মিলিত প্রয়াস এটি সুদীর্ঘ যাত্রাপথ রচনা করেছে। সাহিত্য চিরকাল, সাহিত্য শব্দের মানেই তো শহীদ, মানুষের সাথে থাকা, জীবনের সাথে থাকা, সময়ের সাথে থাকা, এটাই সাহিত্যের কাজ। ফলে সাহিত্যিকরা সবসময় এটি মানবিক বোধের জাগরণের কথা লেখেন। বাংলা সাহিত্যের যারা মহত্তম কবি, মহত্তম লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, তারা প্রত্যেকেই এই মানবতা বোধের জয়গান গেয়েছেন। এবং তাদের রচনার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশ যে একটা হাজার বছর ধরে একটা অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা বাংলা, এই বাংলার জয়গান তারা গেয়ে গেছেন তাদের কবিতায়, তাদের গানে, তাদের প্রবন্ধে, তাদের উপন্যাসে। সুতরাং মাঝে মাঝে আমরা দেখেছি এটা ব্যত্যয় ঘটেছে। মাঝে মাঝে অশুভ শক্তি নানা রকম তাদের বিষাক্ত বায়ু দিয়ে আমাদের বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার মানুষই তাকে প্রতিরোধ করেছে। মানুষই তাকে আবার তাকে সরিয়ে দিয়ে, হটিয়ে দিয়ে মানবতার জয়গান গেয়েছে। এবং এই যে যুদ্ধ বা লড়াই, এখানে কবিরা কিন্তু প্রথম সারির মানুষ, এবং তাদের রচনা যখন গান হয়ে ওঠে তখন সেটি কণ্ঠে কণ্ঠে গীত হয়। তাই আমরা বলবো সাহিত্যিকরা, কবিরা যে কোনো ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে, যে কোনো অমানবিক কোনো ঘটনার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি প্রচণ্ড সোচ্চার কণ্ঠ। তো আমরা তার বাইরে নই। আমি মনে করি সমকালে যে সমস্ত যে দুর্ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা মানবসৃষ্ট দুর্ঘটনা এবং এটা দুঃখজনক।
আমাদের জাতীয় জীবনকে এটা কালিমা লিপ্ত করে। আমরা কখনো সাহিত্যিকরা, কখনো লেখকরা, শিল্পীরা কখনো চাইব না আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী তারা আমরা একে অপরের সঙ্গে এই দ্বন্দ্বে জড়াই। আমরা একটা কথা প্রায়ই বলি, আমি বলি যে আমাদের পুকুরের এক পারে মুসলমান আছে, এক পারে হিন্দু আছে, আরেক পারে বৌদ্ধ আছে। পানি তো একটাই, ঘাট তিনটা হলেও পানি তো একটা। আমরা তো একই পানি গ্রহণ করছি। তো আমাদের হাজার বছরের যে বেঁচে থাকার সম্প্রীতি, বেঁচে থাকার রসদ, তা তো আমরা একই আলো বাতাস থেকে পেয়েছি। তাই আমাদের বিচ্ছিন্ন করবার কোনো প্রয়াস আমার মনে হয় ফলপ্রসূ হবে না। এখানে লেখকরা, এখানে কবিরা, শিল্পীরা প্রতিরোধ গড়ে তুলবেই। সৈয়দা ডালিয়া, তুমি কি বলো এই যে সঞ্জীব দা এতক্ষণ যে বিষয়টা বললো যে সম্প্রীতির জন্য সাহিত্য, তা আমাদের লেখালেখি লেখকদের যে দায়িত্বের কথাটা বলা হচ্ছে, তুমি একজন চিত্রশিল্পীও, তোমার অনুভবটা কীরকম? আমি ওনার সাথে একমত পোষণ করি। আর এটা আসলে খুবই দুঃখজনক এই সময়ে 2021-এ আমি যখন দেখি যে এই ধরনের ঘটনা ঘটে, সাম্প্রদায়িক অপশক্তিগুলো তৎপরতা চালায়, তখন খুব কষ্ট হয় আমাদের। কারণ এটা মেনে নেওয়ার ব্যাপার না, এটা কেন হবে এই সময়ে এসেও। হাজার বছর ধরে যে আমরা সবাই একসাথে মিলেমিশে একই বাংলাদেশ গড়ে তুলেছি, আবার সেই বাংলাদেশে যখন এই ধরনের তৎপরতাগুলো চলে, একটা আর্টিস্ট হিসেবে, একটা রাইটার হিসেবে, একটা কবি হিসেবে আসলে খুব দাগ কাটে এবং যাতনা হয়, তারা এমনও সময় গেছে ওগুলো শুনে ঘুম হয় না। এবং এটা কোনো ইমোশনালি বলার জন্য না, আসলে এটা সত্যি। এটা কারণ এটা আমাদের জাগরণের জায়গায় আহত করে, একটা শিল্পী হিসেবে, একটা কবি হিসেবে আহত করে বরাবরই। কেন এখনো হবে? এই বিষয়টা আমাদের সবসময় আমাদের তাড়িত করে। আমরা আমাদের বোধের জায়গায়, চেতনার জায়গায় আমরা সবসময় এমনভাবে দৃঢ় থাকবো যেভাবে আমাদের সমাজকে নিয়ে আমরা এগোতে পারবো। প্রিয় সুধী, আমরা দুইজন এই যে বিশিষ্ট মানুষ সঞ্জীব বড়ুয়া এবং সৈয়দা ডালিয়া, তারা বললেন আমাদের এই যে ভ্রাতৃত্ববোধ রক্ষা করার জন্যে, আমাদের সমাজের সম্প্রীতি রক্ষা করার জন্যে লেখক শিল্পীর দায়িত্ব কিন্তু অপরিসীম। এই দায়িত্বর বিষয়টা তারা মাথায় রেখেছেন এবং অন্যদেরও স্মরণ করে দিচ্ছেন। আমরা এবার একটা সম্প্রীতির কবিতা শুনব। কবিতা আবৃত্তি করবেন আবৃত্তি শিল্পী প্রতিমা দাস। আমার স্বদেশ তুমি কেমন আছো, আমার মাতৃভূমি কেমন আছো? আকাশের নীল মুখ কালো হয়ে যায়, ভালোগুলো ঢেকে যায় বিষাদ ছায়ায়। দেশের মাটিতে জাগে শঙ্কা প্রলয়, টুকরো টুকরো হয় অযুত সময়। নিসর্গ গাছপালা কাঁপে থর থর, মাথার উপরে নামে আচমকা ঝড়। ছেঁড়া পালকের মতো জীবন ওরে, পেন্ডুলামের মতো দোলেও ঘোরে। আমার স্বদেশ তুমি কেমন আছো? হিংস্র নখর আছে, থাবা আছে, আর ব্যথার আগুনে পুড়ে হও অঙ্গার। রক্তের ডেলা নিয়ে কারা করে খেলা, ছড়ানো ধুলোর মতো কাটায় যে বেলা। সব কিছু জানো তুমি, দেখো 10 দিক, গভীর সাগরে তুমি একাই নাবিক। হে আমার প্রিয় ভূমি, দাঁড়াও উঠে, নদীর স্রোতের মতো যাও হে ছুটে। কবে তুমি হবে বলো, পাল তোলা নাও, গাও তুমি জয় গান, অস্ত্র শানাও। দাবার গুটির মতো চাল চালে যারা, গতিহারা হবে তারা, হবে প্রাণ হারা। চিতার ছায়ের মতো হবে নিঃশেষ, দাঁড়াও আমার প্রিয় হে বাংলাদেশ। ব্যথার পাহাড় ভাঙো শত অবিরত, আমার স্বদেশ তুমি থাকো অক্ষত। প্রিয় সুধী, ফিরে আসছে আবার আলোচনায়। সঞ্জীব দা, আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, 70 দশক থেকে আপনি লিখছেন। আপনার লেখালেখির বাইরে নাটকে আপনার ব্যাপক ভূমিকা আছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে নাট্য চর্চায় আপনি অনেক কাজ করেছেন। পেশা হিসেবে আপনি কাজ করেছেন, শিক্ষকতা, অধ্যাপনা করেছেন হুলাইন সালেনুর কলেজে, অবসর নিয়েছেন সম্প্রতি। আবার আবৃত্তির জায়গায়ও কিন্তু আপনি তৎপর।
এই যে এত সৃজনশীল মাধ্যমে আপনার কাজ, মূল কাজ কোনটা আপনি কোন মাধ্যমে বেশি স্বতঃস্ফূর্ত বলে আপনি মনে করেন? এখানে প্রসঙ্গটা এসেছে আমার যে সৃষ্টিকর্মের একটা বহুমাত্রিকতা তুলে ধরবার প্রয়াস সেখানে হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমার নানা দিককে এখানে তুলে ধরা হলো। আমি নিজে যেটা আমি প্রধান কাজকে, মূল কাজকে যদি বলি, আমি বলি যে মূল কাজ হচ্ছে আমার মানুষের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাকে আমি নানান মাধ্যমে দিতে চেষ্টা করেছি এবং মানুষের কাছে যাওয়া, এই মানুষের কাছে যাওয়ার জন্য আমি কবিতা লিখেছি, এই মানুষের কাছে যাওয়ার জন্য নাটক করেছি। তাই আমার মনে হয় আমার মূল কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষের হৃদয়কে স্পর্শ করা। সেটার জন্য কখনো কখনো ছড়া, কখনো কিশোর কবিতা, কখনো প্রবন্ধ, কখনো গল্প, আবার কখনো নাটক আমাকে করতে হয়েছে এবং করি। মাধ্যমগুলো আমাকে সমানভাবেই কিন্তু ভালো লাগায় বা তাড়িত করে। তা নইলে আমি 70 দশকের শুরুতে আমার ছড়া দিয়ে শুরু হয়েছিল, গল্প ছড়া, এগুলো লিখতে 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 একটা পর্যায়ে আমি নাটকের প্রতি ঝুঁকে পড়েছি। কিন্তু নাটক করতে গিয়ে এমন নয় যে আমি আমার সাহিত্যকে ভুলে গেছি বা আমার রচনা করতে ভুলে গেছি। আসলে কোনোটাকে আমি আমার চলমান জীবনের সঙ্গে বিচ্ছিন্ন করতে পারি না। নাটক এবং সাহিত্য, ছড়া, হ্যাঁ, যদি বলা হয় যে আপনি সবচেয়ে কী লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আমি বলবো যে আমি ছড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিশোর কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কবিতা অনেক লিখেছি, কবিতাও লিখেছি, কিন্তু এই ছড়া, কিশোর কবিতা লিখতে আমি প্রচণ্ড স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার খুব ভালো লাগে। প্রিয় সুধী, এই যে সঞ্জীব বড়ুয়া যে কথাটা বললেন, তার প্রথম যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে নিঃসঙ্গ পদাবলী। এই বইটা প্রকাশিত হয়েছে আজ থেকে অনেক বছর আগে, 1987 সালে। সেই বইটার নাম যেমন নিঃসঙ্গ পদাবলী, সেই বইটা অনেক দিন নিঃসঙ্গ ছিল, অনেক বছর আর কোনো বই প্রকাশিত হয়নি সঞ্জীব বড়ুয়ার। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে তার আরেকটি বই, কিশোর কবিতার বই, সেটা হচ্ছে পাহাড় নদী বন পেরিয়ে। এটা হচ্ছে কিশোর কবিতা। অনেক দিন নিঃসঙ্গ থাকার পরে এই বইটি প্রকাশিত হলো সঞ্জীবদার। তো তার একটা গুণ হচ্ছে, যেই কবিতা লিখুন, ছড়া লিখুন বা কিশোর কবিতা লিখুন, চমৎকার মানের দিক থেকে তিনি অতি সচেতন। তার একটা কবিতা আমাদের সবসময় বলি, এটা হচ্ছে আবু হেনা মুস্তাফা কামাল যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছেন, তখন তিনি একটা কবিতা লিখেছেন। ওই কবিতাটা ওই সময়ে মানুষের মুখে মুখে ফিরেছে। নোঙর তুলে নিলে মাটিতে নরম মাটিতে থাকে দাগ, জানি না নোঙর না মাটির কার বেশি অনুরাগ। এই কবিতাটি যেমন চিরস্মরণীয় হয়েছিল সেই সময়ে, এখনও এত বছর পরেও আমরা কিন্তু এটা উচ্চারণ করি। তো সেরকম কবিতা লিখে আসছেন আমাদের সঞ্জীবদা। এই কবিতা এবং কিশোর কবিতা বিষয়ে আপনার যে চর্চা, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে আমি তো ছড়া দিয়ে শুরু করেছিলাম, আর যখন শুরু করেছিলাম তখন কিন্তু ছড়া বা কিশোর কবিতার এরকম কোনো বিভাজন বুঝতেই পারিনি, আমরা বুঝিও নি বা জানতামও না। এটা পরে পরে আমাদের গবেষকরা গবেষণা করেছেন, বিশেষ করে আমাদের অনুজপ্রতিম কবি সুজন বড়ুয়া এটার একটি চমৎকার এই সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করেছেন, যে কোন ধরনের কবিতাগুলোকে আমরা, কোন ধরনের ছড়াগুলোকে আমরা বাইরে এনে কিশোর কবিতা বলবো। তো এই পর্যায়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমরা যখন আমাদের স্বপ্নের কথা, আমাদের আবেগের কথা, আমাদের ফেলে আসা দিনের কথা আমরা যখন চারণ করি কবিতায়, তখন সেটি অসম্ভব সুন্দর কিশোর কবিতা হয়ে উঠতে পারে। আবার একেবারে চলমান সময়ের যে কোনো কিছু বিষয়কে যখন আমরা আঘাত করতে চাই, আমরা যদি কোনো অন্যায় বা বৈসাদৃশ্যকে আমরা যদি ইঙ্গিত করতে চাই, তার জন্য ছড়া আমাদের চমৎকার একটি ভূমিকা রাখে। তো সেই দিক থেকে বলতে গেলে আমি চলমান সময়কে যেমন ছড়াতে ধরবার চেষ্টা করেছি, আবার চিরন্তন কালকেও আমি আমার কিশোর কবিতায় ধরার জন্য প্রয়াস করেছি। একটু সৈয়দা ডালিয়ার কাছে যেতে চাই। সৈয়দা ডালিয়া চিত্রশিল্পী হিসেবে যেরকম পরিচিত, আবার কবি হিসেবে ঠিক তেমনি পরিচিত সৈয়দা ডালিয়া। তো সম্প্রতি আমরা একটা কাব্যগ্রন্থ পেলাম, সেটা হচ্ছে হলুদ ফুলের দুপুর। এই কবিতার বইয়ের মাধ্যমে কবি সৈয়দা ডালিয়াকে আমরা নতুনভাবে পাচ্ছি। তো এই যে দুটো কিন্তু চমৎকার, চিত্রশিল্প এবং কবি কাব্য, এই দুটোর মধ্যে এই দুই শিল্প মাধ্যমে
কাজ করে কেমন লাগছে? অন্যরকম অনুভূতি। যেমন আমি একজন শিল্পী হিসেবে যখন আমি আঁকতে পারি না, আমার খুব যাতনা হয়, আমার তাড়না হয়। ওই সময় যেমন বাবাকে নিয়ে আমার এখানে একটা কবিতা আছে। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম দৈনিক মিছিলে যে পত্রিকা, সেটা কোলাজ স্টাইলে আঁকা, কিন্তু ওই পত্রিকার কোনো কপি পাচ্ছিলাম না, যেহেতু বাবা অনেক আগে পত্রিকা প্রকাশিত করেছেন। তখন আমার এত যাতনা হচ্ছিল, ওইটা আমি আমার লেখার মাধ্যমে প্রকাশ করেছি। কেন করতে পারছি না। তো যখন পেয়েছি তখন হয়তো লেখা শেষে মানে খুব কষ্ট হচ্ছিল আর কি। পেস্ট করে চেয়েছিলাম ওই স্টাইলে করা, কোলাজ স্টাইল। আমাদের বাংলাদেশে যেমন বেশ কয়েকজন লেখক আছেন, তার আবার চিত্রশিল্পী, যেমন কাইয়ুম চৌধুরীর কথা বলতে পারি। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী হিসেবে, বরেণ্য চিত্রশিল্পী হিসেবে খ্যাত। পাশাপাশি তিনি একজন ছড়াকার, তিনি কবি। আবার রফিকুন নবী, তিনি একজন বরেণ্য বা কার্টুনিস্ট, চিত্রশিল্পী। আবার তিনি একজন ছড়াকার, তিনি একজন ছড়া শিল্পী। আমাদের যে ধ্রুবয়েশের কথা বলতে পারি, ধ্রুবয়েশ একজন বিখ্যাত, সমকালে একজন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি আবার একজন শিশু সাহিত্যিক, একজন সাহিত্যিক। আমাদের উত্তম সেনের কথা বলতে পারে, তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী, পাশাপাশি তিনি একজন প্রখ্যাত ছড়াকার। এই যে এইরকম চিত্রশিল্প এবং কবিতা বা ছড়ায় কাজ করছেন, এরকম অনেক উদাহরণ পাচ্ছি। এই জায়গায় আমরা যে বিষয়টা একটু প্রত্যাশা করতে পারি তোমার কাছ থেকে, সেটা হচ্ছে চিত্রশিল্পের পাশাপাশি কবিতায় যেভাবে কাজ চলছে, এটাকে সমন্বয় আমরা কিভাবে করব, অর্থাৎ এটাকে দুটো, কবিতা এবং চিত্রশিল্পকে সামনে রেখে তুমি কি কাজ করতে চাও আগামীতে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে। যেমন আমার বইটা একটা উদাহরণ হতে পারে। এখানে যে প্রচ্ছদ যদিও আমার হাজবেন্ড করেছে, যেহেতু সে শিল্পী। আচ্ছা, তোমার হাজবেন্ড একজন চিত্রশিল্পী, যে জয়নুল আবেদিন নাম, ওইটা ওই যে প্রচ্ছদ করেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম আমি করব, কিন্তু আমার মনে হচ্ছে সবকিছুতে আমিত্বটা কেমন জানি ভালো লাগছিল না। আমি তো করছি, মানে পুরোপুরি শুধু আমার, না সেটাও ভালো, সেটাও করা যায়, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে না, একটু অন্যভাবেও করা যায়। না, তোমার এই বইটার মধ্যে তোমার জীবন সঙ্গীকে নিয়ে আসছো, উনি যেহেতু একজন চিত্রশিল্পী, তার এখানে কন্ট্রিবিউশন থাকা দরকার, ঠিকই। এবং ওইটার কারণ যখন আমি কোনো কবিতা লিখি, দেখাই ওকে যে দেখো এটা কেমন হয়েছে, তো আমার ভাবনার সাথে যেহেতু একাত্ম হয়ে যায়, তখন ওই জিনিসগুলো ওরা আঁকতে বা করতে খুব সুবিধা হয়, যেহেতু আমি কি ভাবছি আমার লেখার মাধ্যমে। এই বই সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের জানান, এই বইয়ে কয়টা কবিতা ছাপা হয়েছে, কোন ধরনের কবিতা এবং কোন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে, এগুলো যদি একটু বলো। এটা হলুদ ফুলের দুপুর বইটি রাদিয়া প্রকাশন থেকে ছাপানো হয়েছে, এবং এখানে টোটালি 32টা কবিতা ছাপানোর কথা ছিল, কিন্তু প্রায় 27টি কবিতা ছাপানো হয়েছে। মানে যেগুলো ভালো লেগেছে, আমার মানসম্মত মনে হয়েছে, এরকম ছাপতে দিয়েছি। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার কাজ করছিল, যেহেতু আমি শিল্পী। প্রথমে আমি ভেবেছিলাম সোনালু ফুল, যেহেতু ক্যাম্পাসের একটা ব্যাপার ছিল, ক্যাম্পাসে আসা যাওয়ার পথে ওগুলো আমাকে খুব আকর্ষিত করতো, জারুল ফুল, সোনালু ফুল। কিন্তু পরে মনে হয়েছে দুপুর ব্যাপারটা তো সবসময় সোনালি ফুলে পুরোপুরিভাবে আসে না, যেরকম ভ্যান গগের সর্ষে ক্ষেতের উপর আলোটা যেভাবে পড়ে। তা আমরা দুজন কনসাল্ট করি, তো যেহেতু স্বামী শিল্পী, তো এই কারণে এটা আরো বেশি সহজ হয়েছে। খুব সুন্দর। সঞ্জীব দা, আপনার একটা এই বই থেকে পাহাড় নদী বন পেরিয়ে থেকে একটা কবিতা শুনতে চাই। এবার চলো বেড়াতে যাই পাহাড় গ্রাম, যেখানে আছে নাম না জানা রঙিন ফুল। জুম চাষিরা ফেলছে পায়ে মাথার ঘাম, হাওয়ায় হাওয়ায় যেখানে মন হুলস্থুল। না হয় চলো বেড়াতে যাই নদীর ধার, যেখানে ঢেউ ডাকছে তোমায় নিত্যদিন। নদীর নাম কর্ণফুলী চমৎকার, বইছে যেন জন্ম থেকে সঙ্গীহীন। এবার না হয় বেড়াতে চলো শালবনে, ময়নামতির মাটির নিচে হারানো দিন, যেখানে বিহার রয়েছে অতীত কালবনে, তাদের কাছে এই আমাদের অশেষ ঋণ। এবার চলো বেড়াতে যাই ছেউরিয়ায়, লালন যেখানে গান গেয়েছে মানবতার, কণ্ঠ মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও গায়, সে গান হলো বাংলা মায়ের অহংকার। না হয় চলো যেখানে ইচ্ছে বেড়াতে যাই, আমরা তো আর ধার ধারি না ভয় ভীতির, যেখানে যাব সেখানে ঠিক দেখতে পাই বাংলাদেশ প্রতীক হলো সম্প্রীতির। বাহ, খুব চমৎকার। অনুষ্ঠানটা যেভাবে আমরা শুরু করেছিলাম, সম্প্রীতির জন্য সাহিত্য, আপনার এই কবিতাটা উজ্জ্বল নমুনা হিসেবে আমরা দেখাতে পারবো। এই কবিতাটা ঠিক সম্প্রীতির জন্য বড়
চমৎকার কবিতা। এবার একটু বলবেন আপনার এই যে কবিতার পাশাপাশি যে ছড়া লিখছেন, নাটকের জায়গায় করছি। বিশেষত আপনার একটা হচ্ছে বাজলো রাজা, ছড়া নাটক লিখি, ছড়া নাটক, 2012 বাজলো রাজার 12টা, ওটা হচ্ছে ছড়া নাটক। এই যে ছড়ায় ছড়ায় নাটক লেখা, এটা কিন্তু আমাদের বিশেষত এই চট্টগ্রামে সম্ভবত প্রথম আপনার। হ্যাঁ, এই বিষয়ে এই কাজ আগে চট্টগ্রামে হয়নি। হয়নি। এই ছড়া নাটক সম্পর্কে যদি আপনি একটু করে বলেন। আসলে আমরা তো এই সুকুমার রায়ের মধ্যে এটা দেখেছি আছে, এবং আমরা ছড়াকে সিনেম্যাটিকভাবে বা নাটকীয়ভাবে উপস্থাপনার প্রয়াসটা কিন্তু সত্যজিৎ রায়ের মধ্যেও আছে। আমার সেই নাটকটি আমি রচনা করেছিলাম বা সেটি অভিনীত হয়েছিল 1981 সালে। সে অনেক বছর আগে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবং আমাদের বাংলাদেশের যে প্রথম ছড়া উৎসব, জাতীয় ছড়া উৎসব করেছিলাম, 1999 যেখানে সালে। রাশেদ রুফ নিজেই সেটার আয়োজক সম্পাদক ছিলাম, আমরা ছিলাম যুক্ত ছিলাম। সেখানে আমরা প্রথম মঞ্চস্থ করেছিলাম, তখন দাদাভাই এসেছিলেন ঢাকা থেকে, এবং আরও অনেকেই সারা দেশের ছড়াকাররা এসেছিল। আমি মনে করি যে আমাদের কোনো বিষয়, বিশেষ করে যদি সেটা ফোক টেল হয়, তাহলে সবচেয়ে সুবিধা হয় সেখানে যে লোকগল্পকে আমি যদি ছড়ার মাধ্যমে এনে মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে ছড়ার ছন্দ এবং নাটকীয়তা দুটো মিলে মানুষের কাছে এটা অন্যরকম আবেদন তৈরি করে এবং এটা দীর্ঘস্থায়িত্ব পায়। এটি আমি মনে করি যে ছড়ায়, মানে কবি নাটকে যদি আমি ছন্দের কাজ করি, আমি একজন ছড়াকার হিসেবে এটা পারি, এটা আমার খুব স্বপ্নের জায়গা যে আমি আরও এই ধরনের কাজ করতে চাই। এই জায়গাগুলো এখন মোটামুটি আপনি যেভাবে সূচনা করেছেন, কিন্তু সেটা পরবর্তী সময়ে কিন্তু এরকম কাউকে পাচ্ছি না। এইটার এই যে দুঃখবোধ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা হতে পারে যে আমাদের যারা নাট্য রচনা করছেন তাদের তো আর সকলেরই ছড়ার হাত নেই। এক্ষেত্রে আমাদের ছড়াকারদের আমি এটা বলবো, যারা নিয়মিত ছড়া লেখেন বা দক্ষ ছড়াকার, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেন একটু নাটকের সঙ্গে একটু থাকেন। নাটকের সঙ্গে থাকলে পরে কি হবে, বা এই নাটকীয়তার বোধগুলো বা টার্নগুলো যে কীভাবে হয়, সেটা ছড়াতে কীভাবে আনা যায়, সেটাকে তারা আনতে পারবেন। এবং ছড়াকারদের একটা দায়িত্ব হচ্ছে নাটককারে সমৃদ্ধ করার জন্য এই ধরনের ছড়া নাটক রচনা করা। ধরেন, সুপ্রিয় সুধী, সঞ্জীব বড়ুয়া এমন এক মানুষ যিনি এই যে লেখালেখি করছেন, 75 পরবর্তী সময়ে আমরা যে কবিতা লিখছি, ছড়া লিখছি, ওই সময়ে যে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা, ছড়া এবং স্বৈরাচার বিরোধী কবিতা, ছড়া, সেই সময়ে কিন্তু উচ্চকণ্ঠ ছিলেন আমাদের সঞ্জীব বড়ুয়া। নানা রকম ছড়া তিনি লিখেছেন, নানা রকম কবিতা লিখেছেন, ছন্দবদ্ধ এবং গদ্য কবিতা তিনি লিখেছেন। ওই সময়গুলো আরও অনেক বিষয়গুলো, তার একটা ছড়া মানুষের মুখে মুখে ফেরে, সেটা হচ্ছে অনেকজনে অনেক কথা বলবে, সব কথাতে কান দিলে কি চলবে। এই যে মানুষের কাজের মধ্যে থাকলে, কাজ করলে কিন্তু মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু সেই জায়গায় তিনি বললেন এই কথাটা, অনেকজনে অনেক কথা বলবে, সব কথাতে কান দিলে কি চলবে। এই বিষয়গুলো এত চমৎকারভাবে উঠে আসছে, এটা আমাদের মুখে, আমাদের মনে, আমাদের মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে, এটা ভোলা যায় না। তো সেরকম একজন মানুষ সঞ্জীব বড়ুয়া। আপনি এবার একটু বলবেন আগামীতে আপনার কি বই প্রকাশিত হচ্ছে? আমি আবারও বলবো যে আমার ছড়া নাটক, যে দুটো ছড়া নাটক আছে, বাজ 2012 এবং মহারাজ অসুস্থ, এই দুটি ছড়া নাটককে নিয়ে একটি আমি গ্রন্থ করতে চাই। এটা আমার ইচ্ছা আছে, এবং আমার অনেকগুলো ছড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে আমি একটু গ্রন্থিত করতে চাই। এটা আমার আশা, আকাঙ্ক্ষা। এই কাজটি আমি দুটি কাজ আমি করতে চাই, অন্তত একটি ছড়ার বই, ছড়িয়ে থাকা ছড়া, আর ছড়া নাটক, এই দুটো আমি প্রথম কাজ করতে চাই। সৈয়দে ডালিয়া, এই যে হলুদ ফুলের দুপুর, এটা প্রথম কাব্য তোমার, এই বই থেকে একটা কবিতা যদি আমাদের শোনাও। শুভ্রতা, দেখো আমি মেঘ ছুঁয়েছি, এই প্রথম পাহাড়ে উঠে গেছি একেবারে উপরে, যেখানে মেঘের সাথে আমার আলিঙ্গন। নীল পালকে নক্ষত্র খচিত ছিল তোমার চিঠিখানা বাদামি রঙের খামে। ফ্যাক্স ইমেলের জমানায় চিঠি, আমার বাদামি চুল বাতাসে উঠছিল, তোমার আঁকাবাঁকা কোকড়া চুল, ভাবতেই ভয় হচ্ছিল এই কঠিন পথ যাব কি করে। আমার রুমালে স্যান্টের শিশি, সুগন্ধের আমেজ, জন্ম জন্মান্তর, মৃত্যুর পরে নাকি জন্ম, ভেস কি আরাম সুখকর। না, আমি জাহান্নামে যাব না, দুনিয়ার আজাব হতে মুক্তি চাই, সঙ্গে করে তোমায় নিয়ে যাব প্রিয়তম আমার। পারিবারিক আবহের কথা তুমি নিজে লিখছো, তোমার পরিবারে আমি জানি মোহাম্মদ আলী শাহ আমাদের বন্ধু,
উনি প্রয়াত হয়েছেন, গল্পকার, কবি, নাট্যকার, নাট্যজন। তো তার এবং অন্যান্য পরিবারের অন্যরাও তো লেখালেখি করছে, তাদের বিষয়ে যদি একটু করে আমাদের দর্শকদের জানাও। আমার পরিবার একটা সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা, ধর্মীয় গোঁড়ামি আমি দেখিনি। সবাই ধার্মিক এবং একই সাথে অসাম্প্রদায়িক। আমার কোনো বন্ধুকে আমি জেন্ডার ভেদ করে, আমি ধর্মভেদ করে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হয়তো অনেকে বুদ্ধিস্ট আছে, অনেকে হিন্দু রিলিজন আছে, এটা ভেবে আমার কখনো বন্ধুত্ব হয়নি। এবং এই কারণে আমার সব কিছু সবসময় আমি মনে করি শক্ত সামর্থ্য। আমি মানুষ হিসেবে সবাইকে সবসময় বিবেচনা করেছি বন্ধু হিসেবে নেয়ার। আমার পারিবারিক আবহাওয়াটাই এরকম। এবং আমি আগেও আমার বই যখন প্রকাশনা হচ্ছে বলেছিলাম, আমার মা অসহ্য স্পর্শা, কখনো বের হয় না, অথচ মন মানসিকতা খুবই সুন্দর। আমার একটা বন্ধু আমাকে পেইন্টিং দিয়েছিল, রিপন শাহ। তো আমার মা বলেছিল, এত একটা ভালো জিনিস তোমাকে দিল। এই যে মূল্যায়নটা, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন, এটা মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে যদি থাকতো, আমার মনে হয় এই ধরনের ত্রাস সৃষ্টি হওয়া, এই ধরনের বাজে ব্যাপার হওয়া, মানুষ হিসেবে সুন্দরভাবে নিজেকে গড়ন করা, এর থেকে বড় কিছু হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেভাবে আমরা আন্দোলন করছি, আন্দোলনে শরিক হচ্ছি, বিশেষত লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীরা, তাদের করণীয় কি একেবারে যদি সংক্ষেপে যদি বলেন। আমাদের তো দুই ধরনের কাজ আছে। একটি হচ্ছে আমাদের মাধ্যম, যেটা আমাদের কলম, তাকে শানিত করা, তাকে আবার সচল করা এবং বিষয়টাকে নিয়েই সচল করা এক। আরেকটা হচ্ছে বৃহত্তর মানুষের সঙ্গে আমাদের মেশা। আমি মনে করি এখানে আমাদের তো শুধু শিল্পী সাহিত্যিকদের কাজ এটা নয়, সর্বস্তরের মানুষ, এবং এটি রাজনীতিবিদ যারা আছেন, যারা প্রগতির কথা বলেন, যারা মানবতার কথা বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করেন, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমরা এই ধরনের কালো দিকগুলোকে আলোতে ভরিয়ে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ সঞ্জীব বড়ুয়া, ধন্যবাদ সৈয়দা ডালিয়া। সুপ্রিয় সুধী, আমরা শুনছিলাম দুই বিশিষ্ট লেখক, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া এবং সৈয়দা ডালিয়ার কথা। আসলে আমাদের লেখকদের অনেক দায়িত্ব। তাদের একটা দায়িত্ব হচ্ছে কলমকে সচল করা, সুন্দরের পক্ষে, প্রগতির পক্ষে, আলোর পক্ষে, মানুষকে প্রভাব বিস্তার করা, মানুষকে জাগ্রত করা, এই বোধটুকু তৈরি করার দায়িত্ব হচ্ছে লেখকদের। এই যে সম্প্রীতি রক্ষার কথা, আমাদের সরকার থেকে শুরু করে আমাদের প্রগতিশীল যে দল আছে, সমস্ত দলের পক্ষে যে কথা বলা হচ্ছে, মানুষে মানুষে সম্প্রীতি রক্ষা করার জন্যে, মানুষে মানুষের যে ভাব, এটাকে আরও সমৃদ্ধ করার জন্যে অনবরত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সমৃদ্ধ করব। আমাদের এই অঙ্গীকার হোক, সেটাই আমরা প্রত্যাশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রিয় সুধী, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।